চুমুকে। সুপ্রিয় দর্শক, ঈদের এই আমেজে আজ আমাদের মাঝে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত রয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। শুভ সকাল এবং সেই সাথে ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক। ভালো, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে অনেক বেশি ভালো লাগছে, কারণ আপনাকে পেরিয়ে আমরা অনেক আলোচনা করি এবং সেই সাথে আড্ডাটা অনেক জমে। সো এখন যেহেতু কুরবানির ঈদ, ঈদের দিনের শুরুটা আমরা তো আমাদের নর্মাল পিপলদের একটা ঈদের আমেজ থাকি। আপনারা যারা সেলিব্রিটি আছেন তাদের ঈদটা আসলে কিভাবে হয় এবং ঈদের পুরো দিনটার প্ল্যানিং কি থাকে? প্রথমত হচ্ছে যে আমি তো আমাকে সেলিব্রিটি হিসেবে চিন্তা করি না। আমি যদি চিন্তা করি আমার মনে হয় যে তাহলে অন্যরা কি ভাববে। আমি এখনও আগের মতোই যে সাইমন ছিলাম সেই সাইমন, হয়তো আমার পেশাগত কারণে নামের আশেপাশে অনেকভাবে কথা বলেন, কিন্তু আমি আসলে ওটা ক্যারি করি না। আমি ক্যারি করি, আমি মানুষ হতে চাই। আমার 4 হাত পা আছে, কিন্তু আমি মানসিকভাবে মানুষ হতে চাই, সিম্পল ভাবেই। সেটা আমার হয় না যে আজকে মারা গেলে কালকে 2 দিন। সো আমার এত দিনের অভিজ্ঞতা থেকে যদি বলি, ঈদ সবসময় সুন্দর, ঈদ সবসময় স্পেশাল। আর এই ঈদের জন্য আমি সারা বছর মুখিয়ে থাকি যে আমি কবে আমার কলেজের গ্রামে যাব, আমার বাচ্চারা যাবে আমার সঙ্গে। সো এটা আমার কাছে সবসময় স্পেশাল, এখানে কোনো ছাড় নাই। আর ঈদের দিন যথারীতি যেটা হয় যে একটু নামাজে গেলাম, নামাজ থেকে আসার পর মিষ্টি মুখ, আর কোরবানির একটা বিষয় থাকে। এরপর আমি নাই, এরপর আমি বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ, এই তো। কুরবানি ঈদে তো মেন ধুমটাই থাকে হচ্ছে গরু কেনা, খাসি কেনা। তো সেটা কেনার জন্য কি হাটে যাওয়া হয়? অবশ্যই, এটা মিস করা যাবে না তো, কারণ এই ঈদ যাবে গেল, এর পরের বার আবার কি হবে না হবে আমি জানি না তো। তো মানে হাটে যেতে হবে। হাটের যে মজা, আপনি তো অনলাইনে গরু কিনলে সে মজা পাবেন না, বা অনলাইনে একটা খাসি কিনলেন সেই আরামটা পাবেন না। অনলাইনে আপনি হয়তো একটা কসমেটিক্স কিনে ফেললেন, কিন্তু আপনি শপিং এ গিয়ে কেনার যে মজা সেটা পাচ্ছেন না, কিন্তু আপনি অনেকগুলো দেখে নিচ্ছেন। এর মধ্যে আরেকটা মজার হয়, যেটা একটু চেঞ্জ আসছে, যে আমি হাটে যাওয়ার পর মানে মাঝে মাঝে নিজেকে মানে ওইরকমই মনে হয় যে মানুষ আমাকে ভিড় করছে। এটাও আমি মানে এনজয় করি। অনেক মানুষজন আসে, কিন্তু আমি যাই গরু দেখতে, মানুষজন আসে আমাকে দেখতে। এটা কে কিভাবে নিবে আমি জানি না। হ্যাঁ, কিন্তু আমি ওই লোভটা আমি সামলাতে পারি না। আমার বাচ্চারা আমার সঙ্গে যায়, আমরা একসঙ্গে গরু দেখি, আমার ছেলে বলে পাপা এটা নাও, এটা সুন্দর। ও তো না বুঝেই বলে, কিন্তু আমরা আরো কয়েকজন যারা যাই, আমার ভাইরা যায়, আমরা দেখে যেটা সুন্দর গরু সেটা কেনার চেষ্টা করি, যেন মানে দেখলে মজা লাগে আর কি গরুটা। আচ্ছা, এটা তো শুনলাম বড়বেলার ঈদ। প্রত্যেকের মানুষের কিন্তু একটা ছোটবেলার ঈদ থাকে, যেটা অনেক স্পেশাল সবার কাছে। ঈদটা হ্যাঁ একদম স্পেশাল। তো ছোটবেলার স্মৃতিগুলো কিভাবে হতো? সেম এইভাবেই নাকি একটু ডিফারেন্ট ভাবে? ধরুন আমি যদি 90 দশকের কথা বলি, তখন কথা আমি মানে দাম নিয়ে কথা বলছি, বিষয়টা এরকম না। এখন কম্পেয়ার করি যে এই গরুটাই দেখা গেল যে এখন যে দামটা আছে, যদি কথা যে 200 টাকা হয়, এই গরুটা আগে ছিল শুধু 8 টাকা 10 টাকা। মানে আমরা এইভাবে চিন্তা যদি করি, এইভাবে চিন্তা করলে কিন্তু আমার মনে হয় বয়সটা অনেক বেশি। না, বয়স তো কম না, 40 ছুঁই বয়স তো আছে। দেখে কিন্তু মনে হয় না নিজেকে খুব মেইনটেইন করেছেন। মেইনটেইন না, আমি বললাম না, আমি আমাকে ভালোবাসি। ছোটবেলার ঈদ আগে গরুর হাটে যেতাম, ধরুন যে আমার দাদার হাত ধরে বা চাচারা যেত। এখন আমি যাই, আমার হাত ধরে আমার বাচ্চা কাচ্চা যায়, বা আমার কাজিনরা যায়। এটা আমার ভালো লাগে। আচ্ছা, মেয়েদের মধ্যে যেটা হয়, ঈদের জামা, ছোটবেলার যে একটা স্মৃতি থাকে যে কাউকে না দেখানো, ছেলেদের ক্ষেত্রে কি সেম হয়? আপনার ক্ষেত্রে হয়েছে? এটা প্রচুর হয়েছে। মানে আগে আব্বু, যখন আমি তো গ্রামে থাকতাম কিশোরগঞ্জ, তো আব্বু ঢাকায় আসতেন যে শপিং করে নিয়ে যাবে আমাদের জন্য। আব্বু কখন যাবে এই যখন যেত, ঈদের আগে দেখা গেল যে ঈদের টাইম তো আর ফুরায় না, কবে পড়বো দেখানো যাবে না। এটা এখনো আছে। আর সালামির বিষয়টা? সালামি কোরবানির ঈদে তো আসলে সালামিটা খুব হতাশার, কেউ দিত না আর কি। হ্যাঁ, আমি চিন্তা করি যে না, কোরবানির ঈদে অল্প অল্প দেওয়া উচিত। এখানে স্যাক্রিফাইস কেন? দেখা যায় যে রোজার ঈদে যেটা হয়, গ্রামে সবাই নতুন কাপড় কিনতো, এখনো কেনে, কিন্তু কোরবানির ঈদ আসলে না কেনা যাবে না। কেন কেনা যাবে না? কারণ কোরবানি না, এটা তো হইতে পারে না। তাহলে কোরবানিও দিতে হবে, এটাও দিতে হবে, ঈদ তো। এই জিনিসগুলো কাজ করতো, আমি মেনটেন করার চেষ্টা করি। কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে, এখন মানে বাচ্চাদেরও একটা ট্রেডিশন চলে আসছে যে কোরবানি ঈদে তো দিবে না, চাওয়া যাবে না। আর হচ্ছে কেউ চায় না, বাচ্চারা এখন বুঝতে। হ্যাঁ, আমি বলি যে কি ব্যাপার, আমার কাছে চাইলা না,
কোরবানির ঈদ তো এই জন্য লস করলাম। দে আর অলসো ম্যাচিউরড। যেহেতু হচ্ছে রোজার ঈদের পর কিন্তু কোরবানি ঈদের সময়টা খুবই কম থাকে, সো কাজের প্রেশারটা অনেক বেশি থাকে, কারণ দর্শকরা কিন্তু মুখিয়ে থাকে যে ঈদে আসলে আমার প্রিয় অভিনেতা বা নায়কের কাছ থেকে আমরা কি নতুন কিছু পাবো। চমকটা কিন্তু সবসময় ঈদেই একটা আকর্ষণ হিসেবে থাকে। সো এই যে কাজের ফাঁকে কেমন কাজ করা হয়েছে এই সময়টাতে, এবং এখন নতুন কি চমক আসলে দর্শকরা দেখতে পেরেছে ঈদে? আমার তো রোজার ঈদে একটা সিনেমা ছিল জসিমউদ্দিন জাকিরের মায়া, সেটা গিয়েছে। কোরবানির ঈদে আমার কোনো সিনেমা নেই, হয়তো অনেকগুলো টিভি শো যাবে, স্পেশাল কিছু শো আছে। এর বাইরে শুটিং চলছে, সিনেমার রিলিজ আমরা ঈদের হয়তো মাসখানেকের পর একটা সিনেমা আসবে, ছবির নাম হচ্ছে আনন্দশ্রু, মোস্তাফিজুর রহমান মানিক ভাই। সেটা কাজ চলছে এখন, না ওটা রিলিজ হবে, ডেট নেওয়া আছে। ওকে, কি ধরনের ক্যারেক্টার এখানে আপনার? সেটা হচ্ছে মানে কি বলে, গ্রামের একটা ছেলে যে কিনা গান বাজনা খুব ভালো পারে কিন্তু গান করতে চায় না, একটু ইটাই অলস প্রকৃতির, সে প্রেমের সিনেমা। আচ্ছা, এখানে কি নিজের মাঝে কোনোটা মিল আছে যে আপনিও কি প্রেমিক এরকম কিছু? না, আমি 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 কাজ পছন্দ করি, কাজ করতে পছন্দ করি। কাজের সাথে আসলে আপনার প্রেম বলা যেতে পারে। খুব সখ্যতা, আমি চাই প্রচুর প্রেম করতে, কাজ মাঝে মাঝে ছাকা দেয় আর কি। বাচ্চাদের কেমন রিয়াকশন থাকে বাবা হিরো? বাবা তো মানে আপনার বাচ্চাদের কাছে এমনিও বাবা হিরো থাকে, সবসময় হিরো থাকে, যে কোনো পৃথিবীতে কোনো খারাপ বাবা তো নাই। না না। সো সেই জায়গা থেকে আমি আমার বাচ্চাদের অনেক ভালোবাসি, সেখানে কোনো নায়ক না, আমি তাদের হিরো আর কি। মানে ওরা আমাকে ছাড়া কিছু বোঝে না, মানে আমি আমার আব্বু আমার কাছে হিরো। সো এটাই তো নিয়ম, এভাবেই চলছে, যুগ যুগ এভাবেই চলবে, আর পৃথিবীতে বেঁচে থাকার স্বাদ হয়তো এটাই। আচ্ছা, আপনি 2012 সালে আপনার জি হুজুর চলচ্চিত্র দিয়ে আপনার যাত্রাটা শুরু করেছিলেন ইন্ডাস্ট্রিতে। তারপর আপনি বেশ কিছু ব্যবসা সফল মুভি উপহার দিয়েছেন এবং খুব ভালো ভালো কাজ করেছেন। আপনার কাছে এই মুহূর্তে এসে আপনার দৃষ্টিতে সেরা নায়িকা কাকে মনে হয়? নায়িকা মানে এখনকার যুগের নাকি মানে ওভারঅল আপনার চোখে এই মুহূর্তে? সব সময়ের যদি চিন্তা করি তাহলে তো অভিনেত্রী হিসেবে শাবনূর আপু দুর্দান্ত। আমি আসলে নায়ক নায়িকা বিষয়টা পছন্দ করি না সিরিয়াসলি, আমি অভিনয়ের জিনিসটা বলতে পছন্দ করি, যে অভিনেতা অভিনেত্রী সেটা হতে পারে, আমি নিজে শিল্প ধারণ করি কিনা এরকম আর কিছু। নায়ক নায়িকা অনেকেই বলে, এখন মানে ট্রেডিশন হয়ে গেছে, কিন্তু আমি এটা এত সিম্পলভাবে দেখতে চাই না। আচ্ছা, আমি অভিনেতা অভিনেত্রীকে বেশি প্রাধান্য দিই। আচ্ছা, সেক্ষেত্রে এখন কিন্তু নতুন আমরা মুখ দেখতে পাচ্ছি এবং আমরা সন্ধানও করছি নতুন কোনো ভালো অভিনয় শিল্পী যারা আমরা পাবো হয়তো বা ইন্ডাস্ট্রিতে। সে আমরা সম্ভাবনা কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, যে আমরা কতটুকু ভালো কাউকে পাবো? দেখুন, সবাই সম্ভাবনা নিয়ে আসে, সম্ভাবনা ছাড়া কেউ আসে না। এখন কথা হচ্ছে যে অনেক সম্ভাবনা নিয়ে আসা মানুষজন হারিয়ে যায় একটা ভালো সুযোগের অভাবে, মাধ্যমের অভাবে। যে কোনো জায়গায় আপনি ধরেন যে একটা অফিসে জব করেন, রাইট? সো আপনার কাজটা দিয়ে আপনাকে টিকতে হবে, আপনি একদিনে ফলাফল পাবেন না। তো আমি যখন কাজ স্টার্ট করি জি হুজুর, আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, ওনার সঙ্গে আমি 5 বছর ছিলাম। আচ্ছা, হ্যাঁ, আমার গোলটাই ছিল যে আমি সিনেমায় যেহেতু এসছি, আমি স্যারের সঙ্গে আছি, স্যার আমাকে হোপ দিয়েছিলেন যে যদি জি হুজুর বানাই তোকে নিয়ে বানাবো। সো আমি মানে ওইখানে আমি ওই ড্রিমই দেখতাম যে আমার কবে জি হুজুর স্টার্ট হবে। সেই জায়গা থেকে এখনও কাজ করছি অল্প অল্প, হয়তো অত বড় জায়গায় আমি নাই, কিন্তু মানে আমি বিশ্বাস করি যে আমি যতদিন কাজ করব আমি আরও সামনে ভালো কাজ করবার চেষ্টা করব। কিন্তু আমি আজকেই যদি ভিউ চাই সম্ভব, আমি যে কোনো একটা অকারেন্স করে ফেললাম, কালকে থেকে আমার ভিউয়ের অভাব হবে না। কিন্তু আমার পরিবার পরিজন বা আমার বিবেক কি বলে, আমি ওটার সাথে হাঁটতে চাই না। যে কোনো পেশায় অনেক সম্মানের, যিনি ক্লিন করছেন উনি যদি একদিন অফ হয়ে যায়, ঢাকা শহর দিয়ে আমরা হাঁটতে পারবো না। সো তাকেও সম্মান করতে হবে। সেই সম্মান রেখেই বলতে চাই যে আমি মানে মানে এই সস্তা ভিউয়ের পেছনে আমি দৌড়াতে চাই না। আমি জি হুজুর অনেক আগে করেছি, এখনো অনেক মানুষ বলেন যে আপনার জি হুজুর মুভিটা শিক্ষণীয়, অনেক ভালো লাগে, এখনো আমরা দেখি। তখন কিন্তু এই কথাটা কেউ বলেননি। পোড়ামন অনেক ব্যবসা সফল সিনেমা, সেটা নিয়ে অনেক আলোচনা হয়, এখন বলছে আমন ভাই আপনার পোড়ামনের মতো একটা সিনেমা কেন হয় না। কিন্তু জি হুজুর না হলে পোড়ামন হতো না।
পোড়া মন বা এই ছবিগুলো না হলে আমি জান্নাতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম না। সো আপনি একদিনে যদি চিন্তা করেন তাহলে এই শহরে গাড়ি বাড়ি হয়ে যাবে, কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না, মানে আমি চিন্তা করি না আর কি। আপনি গ্রাজুয়েশন করার পর অনেক কত বছরের একটা জার্নি, 15 বছর পর আপনি ফাইনালি একটা সাকসেস পেলেন, চাকরিতে ঢুকলেন। এখন আসলাম, এসেই অভিনয় করলাম, যা মন চায় বলে ফেললাম, যার যেটা প্রয়োজন হচ্ছে অতিরিক্ত করে ফেললাম। সো এটা দেখছে আমার সন্তানরা কি বলবে যে আমার পাপা এটা কি করছে, এটা তো আমি করতে চাই না। আমার শিল্পের প্রতি যে দায়বদ্ধতা সেটা আছে, হ্যাঁ হয়তো মানে অত বড় পরিসরে আমি দেখাতে পারছি না, কিন্তু আমি থেমে নেই, বড় হবে একদিন। বাহ, খুব সুন্দর কথা বলেছেন। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে হিরো হিরোইনের প্রতি কিন্তু দর্শকদের একটা অ্যাট্রাকশন থাকে। ডেফিনেটলি অভিনয় শিল্পী তো আছেই, বাট নায়িকা বা নায়ক একটা ইমাজিনেশনের একটা জায়গা, একটা স্বপ্নের জায়গা। এবং কিছু দর্শকদের কাছে, স্পেশালি ছেলে দর্শকদের কাছে কিন্তু নায়িকা মানেই একটা অন্যরকম জগৎ। সেই জায়গা থেকে যখন সে নায়িকাটা বিয়ে করে ফেলে, তখন কি দর্শকদের মনে ইফেক্ট পড়ে কিনা, বা নায়িকার কদরটা কমে যায় কিনা, বা ইন্ডাস্ট্রিতে আসলে বিয়ের পর স্পেশালি নায়িকাদের সেই জায়গাটা ডিমান্ডটা কমে কিনা, আপনার কাছে কি মনে হয়? অসংখ্য উদাহরণ আছে যে বিয়ে করার পরও সমানতালে তিনি জনপ্রিয়। আমাদের শাবানা ম্যাডাম, তিনি মানে শুরু থেকে মোটামুটি আমি যতদূর জানি যে উনি তারকা হওয়ার আগে পরে বিয়ে করেছেন, কিন্তু উনি যতদিন অভিনয়ের সঙ্গে ছিলেন ততদিন, এবং এখনও উনি আমাদের কাছে অনেক সম্মানের। এবং শাবানা ম্যাডাম মানে একটা মানে একজন নায়িকা বা অভিনেত্রী। ববিতা ম্যাডাম বা আরও অনেক উদাহরণ আছে, মানে আমি দুজনের কথাই বললাম ধরুন, ওনাদের জনপ্রিয়তা কি কোনোদিন কমেছিল? কমেনি। সো আমার কাজটা কি সেটা আগে দেখতে হবে, যে আমি আমার কাজের প্রতি আমার ডেডিকেশন আছে কিনা, আমি আমার কাজকে ভালোবাসি কিনা, কাজটা আমি ওন করি কিনা, রেসপেক্ট করি কিনা। ওনারা সেটা হয়তো করতেন বলেই ওনার নামটা আমি নিচ্ছি। আমি এই প্রজন্মের হয়তো আমি 90 দশকের প্রজন্মের বেড়ে ওঠা ছেলে, কিন্তু আমি এখন কাজ করছি, আমরা তো ওনাদেরকেই দেখি। এখন বিষয়টা হচ্ছে যে আমরা যাদের নাম নিই তাদের নামটা আমরা কতজন নিচ্ছি, এটা কয়েকদিন পরে আপনি বুঝবেন। এই যে ভাইরালের যুগ চলতেছে তো বুঝি না, একটা সময় আবার আসবে যে না, প্রপার কাজকে মানুষ সম্মান করবে। এই বেশি দিন না, কিছুদিন পরে। ট্রেডিশন তো মানে এক একটা এক এক সময় থাকে। মনুষ্যত্বের জায়গায় হয়তো আমরা ভেঙে পড়ছি, কিন্তু হারাবো না, কারণ আমরা কাজকে রেসপেক্ট করি। সেই জায়গা থেকে শাবানা ম্যাডামরাও বিয়ে করেছিলেন, তারপরে ওনারা সমানতালে জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছিলেন, কাজটা ওনারা সঠিকভাবে করতেন। আর আমরা এখন যেটা করছি যে আমার ফ্ল্যাট তো লাগবেই, আমার এই মাসের মধ্যে ফ্ল্যাট লাগবে। সম্ভব, অনেকভাবে সম্ভব হচ্ছে, অনেকে করছেন, পরবর্তীতে জনপ্রিয়তাটা ধরে রাখতে পারছেন না, কারণ কাজের পেছনে না দৌড়ে উনি ফ্ল্যাট বা আমরা ফ্ল্যাট গাড়ির পেছনে দৌড়াচ্ছি। সো সেখানে আমি কেন টিকবো? আমার তো টেকার কথা না, আমার তো দর্শকদের মধ্যে আমাকে নিয়ে মোহ থাকবার কথা না। আমি তো কাজটাকে পছন্দ করছি না, আমি আমার যে গোল, আমার ফ্ল্যাট লাগবে, আমার চায়ের কাপটা কেন নর্মাল, এটা আমার ক্রিস্টালের লাগবে, অনেকের অনেক ব্র্যান্ড লাগবে। এখন আমি বুঝি না কেন, আমি তো মানে ভ্যান থেকে কাপড় কিনে পড়ি, সো ওইগুলো বুঝি না। আমি শিল্পে বাঁচি, শিল্পে থাকতে চাই। এখন তো ইন্ডাস্ট্রিতে প্রচুর সমালোচনা হয় এবং প্রচুর ব্যক্তি পার্সোনাল বিষয় কি করছেন বা কে কি করছেন, কে কোথায় গেছেন, কার সাথে কার সম্পর্ক, বা কেন কতদিন আছে, ব্রেকআপ করেছেন কেন তারা ব্রেকআপ করেছেন, এবং তারা বিয়ে করেছেন কেন তারা বিয়ে করেছেন। এই যে দর্শকদের এত জানার আগ্রহ, সমালোচনা, আলোচনা, ডেফিনেটলি আলোচনা হয় বলেই সমালোচনা হয়। সো এই বিষয়গুলো যে যখন মিডিয়া সেক্টর থেকে তার ব্যক্তিগত সাইডে চলে যায়, এই বিষয়গুলো আসলে আপনাদের যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের কতটা ইফেক্ট পড়ে, এবং আসলে বিষয়টা কতটুকু যুক্তি? দেখুন, এটা হচ্ছে যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে যারা মানে নিজের নাম ছড়িয়ে কাজ করছেন, তার ফ্যান ফলোয়ার আছে, আগ্রহের কোনো কমতি নেই। সো একটা বড় জায়গা যখন ফোকাসের জায়গা থাকে, সেখানে তো দর্শকদের আগ্রহ থাকবেই এবং জানতে চাইবেই এই কেন 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 এটা কিনলাম না, কেন এটা হলো না, কেন এই আফসোস বা এই জানতে চাওয়া সবার মধ্যে কাজ যতদিন করবে ততদিন ইন্ডাস্ট্রি সুন্দর থাকবে। কিন্তু কেন থেকে যখন উত্তর আমি সব জানিয়ে দেব, তখন আগ্রহটাও কমে যাবে। আগ্রহ থাকুক, আগ্রহ থাকা ভালো।
আচ্ছা, এবং কিছু ক্যারোর মনে হয় উত্তর হয় না। না, এটা তো মানে পৃথিবীর কেউই দিতে পারবে না। সব কিছুর উত্তর যদি থাকতো তাহলে তো এত ক্রাইসিস থাকতো না। আচ্ছা, সাইমন সাদিক নিজের কোন 3টি কোয়ালিটি যদি কেউ বলে যে না পরিবর্তন করতে পারবেন আপনি কি কোনো আপনার 3টি কোয়ালিটি পরিবর্তন করবেন কিনা, করলে কি কি? না, আমার মধ্যে পরিবর্তন বললাম না, আমি শুরুতেই বলেছিলাম যে আমি 4 হাত পায়ে মানুষ। আমি বিশ্বাস করেন যে আমি যখন থাকবো না, ডেফিনেটলি আমার মানে মানুষ মরণশীল, তখন যেন বলে যে না ছেলেটা ভালো ছিল বা মানুষটা ভালো ছিল। ওই সংজ্ঞাটা নিয়ে আমি বাঁচতে চাই পৃথিবীতে যতদিন। তো আমি আমাকে খুব বেশি পরিবর্তন করার এখতিয়ার আমি রাখি না। আমি আমার ওই মানে আমার মধ্যে সবসময় আমি ওন করি যে আরও সাইমন আরও কুল হও, আরও নমনীয় হও, আমি আমার সঙ্গে কথা বলি। তো এইটা এর বাইরে আমি খুব একটা চিন্তা করি না। আমি আমার সঙ্গে কথা বলবার চেষ্টা করি। তবে আমি যেটা যদি সম্ভব হতো যে আমি আমাকে পরিবর্তন করে ফেলতাম, সেটা হচ্ছে আমি যদি আবার শৈশবে যেতে পারতাম, কিন্তু আমি চাইলেই তো হবে না। আমি এখন আমার বাচ্চার মধ্যে শৈশব দেখি। চিত্রনায়ক সাইমন সাদিকের প্রাপ্তির জায়গাটা কতটুকু? অনেক, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত মানে আমি সুস্থভাবে বেঁচে আছি, এটা অনেক প্রাপ্তি। আর চিত্রনায়ক বা অভিনেতা সাইমন সাদিকের মানে সবচেয়ে বড় অর্জন হয়তো একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এত মানুষের ভালোবাসা। যেখানে মানুষ একটা কাজ করতে পারে না, সেখানে আল্লাহর রহমতে আমার 27টা সলো সিনেমা মুক্তি পেয়েছে। এখনও অনেক কাজ করছি, সামনে আরও কাজ করব। এই জায়গায় সারা দেশের কম বেশি মানুষ আমাকে চেনে, ভালোবাসে। অনেক প্রাপ্তি, অনেক প্রাপ্তি। আমার তো মানে এটা বিশাল অর্জন না। আমি যেখানে আপনার সামনে বসে কথা বলছি, যখন এটিএন বাংলা প্রথম আসে, আমরা বিটিভির পরে প্রথম স্যাটেলাইটের স্বাদ পেলাম। তখন তো আমরা ভাবতেই পারতাম না যে এখানে মানুষ বসে কথা বলছে, তারা মানুষ কিনা। এখন আমি প্রায় সময়ই ধরেন যে আপনাদের এখানে আসছি, টিভি পর্দায় আমাকে দেখা যায়, পাশাপাশি আমি চলচ্চিত্রের একজন অভিনেতা, টিকিট কেটে মানুষ দেখছে। আর কি প্রাপ্তি দরকার? আপনার অপু বিশ্বাসের সাথে একটি মুভি ছিল লাল শাড়ি, সেই মুভির একটি গান আমরা দর্শকদের একটু দেখাতে চাই। ঠিক, চলুন দর্শক আমরা গানটি উপভোগ করে আসি। লাল শাড়ি জড়াইয়া ঘোমটা পড়াইয়া নিমু আমার পাড়ি, আলতা রাঙা পায়ে রে তুই রাঙাবি বসত বাড়ি। লাল শাড়ি জড়াইয়া ঘোমটা মাথায় পড়াইয়া তোর ঘরের ঘরণী হইয়া যাবো শ্বশুর বাড়ি। মন্দ ভালো সবিতে খবরে তোর সাথে ও পারে বাঁধবো রে ঘর তোর সাথে
বাহ, চমৎকার একটি গান দেখলাম। এই লাল শাড়ির যে প্রেক্ষাপটটা ছিল সেটি যদি আমাদের সাথে একটু বলতেন, যখন কাজের অফারটা পেলেন তখন কেমন লেগেছিল? প্রথমত হচ্ছে যে প্রযোজক অপু বিশ্বাস অনুদানের সিনেমা আমাকে যখন নক দিলেন, ডিরেক্টর বন্ধন বিশ্বাস আমাকে ফোন দিলেন যে ভাই আমরা একটা কাজ করতে চাই, যদি মিটিংটা, বললাম হ্যাঁ অবশ্যই। গেলাম, যাওয়ার পর যে প্রেক্ষাপট, যে তাঁত শিল্প নিয়ে আমাদের হারিয়ে যাওয়া একটা ঐতিহ্য, এইটার সঙ্গে আমি খুব পরিচিত। কেন, আমার নানুর বাড়ি ভৈরব। আমার যে চাচাতো মামা আদম মামা, ওনার নাম, মারা গেছেন, আল্লাহ বেশ নসিব করুক, ওনার তাঁতের একটা মেশিন ছিল, মানে ওনার ব্যবসাটাই ছিল তাঁত। আচ্ছা। সো আমি নানু বাড়িতে গেলে মানে আমরা সারাক্ষণ এই যে মানে এখানে এরকম দুলতে হয়, মানে যখন তাঁতি শিল্পীরা দুললে বডি মুভমেন্ট করে, সো একটা মধুর সাউন্ড আছে, দুই কাঠের একসঙ্গে কম্পন হয় এবং দারুণ একটা সাউন্ড হয়। এটার সঙ্গে আমি বলার পরেই না আমি সেখানে চলে গেলাম। সেই ধরেন যে 91, 92 বা 2000 সাল পর্যন্ত সম্ভবত ছিল সেটা পূর্ব পরিচয় অনেক। মানে আমি বললাম যে আমি এটা করতে চাই, যখন আমাকে ক্যারেক্টারটা শোনালো দারুণ এবং কাজ ভালো ক্যারেক্টার। হ্যাঁ, যে পরে মিটিং হলো, কাজটা করতে গেলাম। এখন আমরা তো অনেক সময়ই শুনি যে অনেক কিছু থাকবে, হয়তো অনেক কিছু আমরা পাইনি, কিন্তু সিনেমাটা নন্দনে দেখানো হয়েছিল। ঢাকাতে তো ঈদে রিলিজ হয়েছিল গত বছর কোরবানি ঈদে, এছাড়াও আপনার কলকাতার একটা ফেস্টিভ্যালে যায় নন্দনে, সেখানে অনেক মানে মুরব্বী দর্শক এসেছিল, ধরুন যে 60 ঊর্ধ্ব। যেহেতু ফেস্টিভ্যাল, লাল শাড়ি দেখবার জন্য তারা এসছেন, প্রায় পুরো এটাই দর্শক পরিপূর্ণ ছিল। তো আমি ঢাকায় দেখেছি, আমি আমার পুরো সিনেমা দেখার অভিজ্ঞতা খুব কম, মনে হয় কিছুই পারি নাই। সেই জায়গা থেকে ছবিটা যখন শেষ হলো আমি জাস্ট থান্ডার্ড হয়ে গেলাম। ওখানকার মানুষ শিল্পীদেরকে বা অভিনয় শিল্পীদেরকে এত রেসপেক্ট করেন, যাদের বয়স 60-এর উপর, অনেকে এসে আমার পা ধরে সালাম করছে যে তুমি মারা গেলা কেন, মানে কেন ডিরেক্টর তোমাকে মেরে ফেললেন। আসলে সেখানে অপু বিশ্বাসও ছিলেন। মানে এই যে একটা প্রাপ্তি, মানে ওনারা আমাকে, আমাদের এখানে কি হয় যে খুব সাইমন ঠিকঠাক আছে, তো আমি যে আবেগটা নিয়ে কাজটা করি সেটা হচ্ছে যে প্রাপ্তি হয়তো এই জায়গায় যে একজন মানুষ আমাকে কাজের প্রশংসা করলেন যে কাজটা ভালো হয়েছে, কিন্তু মানে ওনাদের অনেকে কান্না করছে যে কেন এটা হলো, এইটাই হয়তো অ্যাচিভমেন্ট। খুব সুন্দর কথা বলেছেন, অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, ডেফিনেটলি। এবং আই হোপ দর্শকরাও পছন্দ করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা এবং আমরা খুব ভালো ভালো কিছু কাজ উপহার পেতে চাই আপনার কাছ থেকে, ইনশাআল্লাহ আসবে এবং অবশ্যই চাই সাইমন ভাইয়ের সাথে আবার দেখা করতে, ইনশাআল্লাহ। বারবার ভালো থাকবেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আবারও সবাইকে ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।